বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র, বললেন সোনিয়া গান্ধী। গোমূত্রে ভরসা না রেখে আধুনিক চিকিৎসা করাচ্ছেন দিলীপ ঘোষের সুস্থতা কামনায়ও কোচা সুজন চক্রবর্তীর। নিজেদের নীতিতে অটল থাকতে হবে, সতীর্থদের বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতির। পাকিস্তান ভারতের থেকে ভালো কাজ করেছে করোনা রোধে। করোনা মহামারীর মধ্যে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে, মোদী সরকার ব্যর্থ, শশীর মন্তব্যে বিতর্কের জড়। কৃষি বিলের বিরোধিতা করায় পাকিস্তানি তকমা, প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেতা। এবং সর্বশেষ জানিয়ে দেব, টিকল না মার্কিন আপত্তি, অস্ত্র নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র, মোদী সরকারকে বিঁধলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দলের সাধারণ সম্পাদক মণ্ডলী ও রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে রবিবার বৈঠকে বসেছিলেন তিনি। কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য মানুষের পাশে থাকা। আজ গণতন্ত্র অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কণ্ঠস্বর চেপে ধরার চেষ্টা চলছে। আমার বিশ্বাস কংগ্রেস নেতারা মোদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং বিজেপির দেশবিরোধী কার্যকলাপকে কখনই সফল হতে দেবেন না। অতিমারী সংকটে বহু কংগ্রেস কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন কামনা করেন সোনিয়া গান্ধী। এদিন টুইটারে একই কথা বলেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। বিহার নির্বাচন এবং মধ্যপ্রদেশের উপনির্বাচনের আগে সোনিয়া গান্ধীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে গোমূত্রে ভরসা না রেখে আধুনিক চিকিৎসা করাচ্ছেন দিলীপ ঘোষের সুস্থতা কামনায়ও খোঁচা সুজনের। করোনা আক্রান্ত বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তবে তার মাঝেও তাকে শুভেচ্ছা বার্তায় স্ল্যাশ আর কটাক্ষ জিইয়ে রাখলেন সিপিএম বিধায়ক। টুইটারে তিনি লিখলেন, প্রসাদ গোমূত্র বা ভাবিজি পাপড়ে ভরসা না রেখে সাংসদ দিলীপ ঘোষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের শরণাপন্ন হয়েছেন। ওনার সিদ্ধান্তকে স্বাগত, বিজ্ঞানসম্মত চিকিৎসায় দ্রুত সেরে উঠুন দিলীপ বাবু। শুক্রবার রাতে অসুস্থ হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিজেপি রাজ্য সভাপতি। তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর শনিবার দিনভর তার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের খুব উদ্বেগ না থাকলেও ফুসফুসের সংক্রমণ কিছুটা অস্বস্তি জারি রেখেছিল। সংক্রমণ কতটা ছড়িয়েছে তা জানতে ত্রক্স সিটি স্ক্যান করা হয়। যদিও দিলীপ ঘোষের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, তার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে দলীয় নেতারা তো বটেই, ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আরোগ্য কামনা করেছেন। তারই মধ্যে একজন সুজন চক্রবর্তী টুইটারে তাকে সুস্থতা কামনা করে বাম পরিষদীয় দলনেতার পরামর্শ, ভবিষ্যতে আর কুসংস্কার নয়, পারলে বিজ্ঞান প্রচারে মন দিন। করোনা আবহে চিকিৎসা বিজ্ঞানে ভরসা না রেখে বহু বিজেপি নেতার গলায় শোনা গিয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের কথা। কেউ পরামর্শ দিয়েছেন নিয়মিত গোমূত্র পান করলে করোনার ধারে কাছে ঘেঁষবে না। কেউ বা বলেছেন কাদায় বসে শঙ্খ বাজালে দূরে চলে যাবে মারণ ভাইরাস। কেউ আবার দাওয়া হিসাবে তুলে ধরেছিলেন ভাবিজি পাপড়ের কথা। ঘটনাচক্রে এহেন অবৈজ্ঞানিক পরামর্শ দেওয়া অধিকাংশ বিজেপি নেতা পরবর্তী সময়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতিতেই সুস্থ হয়ে উঠেছেন। এসব প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষকে এভাবে বিঁধলেন বাম বিধায়ক। কিন্তু কারো অসুস্থতার সময় এমন স্ল্যাশ যে কতটা অসংবেদনশীল তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অপরদিকে নিজেদের নীতিতে অটল থাকতে হবে, সতীর্থদের বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতির। সাম্প্রতিককালে বেশ কিছু সুপ্রিমি রায় নিয়ে প্রশ্ন উঠেছে, বিতর্ক তৈরি হয়েছে, আঙ্গুল উঠেছে বিচারপতিদের দিকেও। এবার এই নিয়েই সতীর্থদের বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি এন.ভি. রামানা। বললেন চাপের সামনে মাথা নুয়ানো যাবে না। উল্লেখ্য, দিন কয়েক আগে এই বিচারপতি রামানার দিকেই আঙ্গুল তুলেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। দাবি করেছিলেন রামানা তার সরকার ফেলার চেষ্টা করছে। এবার রামানা বললেন, মানুষের বিশ্বাসী বিচার ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস, আত্মবিশ্বাস এবং গ্রহণযোগ্যতা হাতে ধরিয়ে দেওয়ার জিনিস নয়, এগুলি অর্জন করতে হয়। ভালোভাবে জীবন কাটানোর জন্য বিনয়, ধৈর্য, করুণা, নৈতিকতা এবং কাজের প্রতি উৎসাহ প্রয়োজন। কাজ করতে করতেই এসব শিখতে হয়, নিজেকে পাল্টাতে হয়। তিনি এও মনে করেন
চাপের মুখে মাথা নত না করাই একজন বিচারপতির কর্তব্য। নীতি বিসর্জন না দিয়ে নির্ভীক চিত্তে সিদ্ধান্ত নেওয়াই বিচারপতির কর্তব্য। সব ধরনের চাপ এবং বাধা বিপত্তির সামনে সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোই একজন বিচারপতির ধর্ম। নৈতিকতাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, কোনো পরিস্থিতিতেই তা ভোলা উচিত নয়। সম্প্রতি তার কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি এস.এ. বোবদেকেও চিঠি লিখেছেন জগনমোহন রেড্ডি। এবার রামানার এই মন্তব্য স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। অপরদিকে কৃষি বিলের বিরোধিতা করায় পাকিস্তানি তকমা প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেতা। কৃষি বিলের বিরোধিতা করায় কপালে জুটেছিল পাকিস্তানি তকমা। এই আচরণের প্রতিবাদ করে দল ছাড়লেন পাঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক মালবিন্দর সিং খান। তার দলীয় সদস্যপদ ত্যাগ পাঞ্জাবে বিজেপির কাছে বড় ধাক্কা হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাঞ্জাবের গেরুয়া শিবিরের শিখ নেতার সংখ্যা হাতে গোনা, তাদের মধ্যে অন্যতম ছিলেন মালবিন্দর। দল ছাড়ার আগে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কৃষি আইন নিয়ে একগুঁয়েমির অভিযোগ করেছেন মালবিন্দর। তার কথায়, হরিয়ানা পাঞ্জাবের প্রতিটি মানুষ এই আইন বিরোধী। তাই দলের শীর্ষ নেতৃত্বের কাছে কৃষকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম, কিন্তু বিল পাশের সময় দলের কোর কমিটির সদস্য হিসাবে আমার কথা গ্রাহ্য করা হয়নি। তার আরও অভিযোগ, এই বিল নিয়ে কথা বলতে গেলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ আমাকে পাকিস্তানি তকমা দেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী চণ্ডীগড়ে যখন আসেন তখনও কৃষকদের সমস্যার কথা তাকে বলেছিলেন মালবিন্দর, কিন্তু তিনিও সমস্যা সমাধানে কোনো সদিচ্ছা পরামর্শ শোনার মতো ধৈর্য দেখাননি বলে অভিযোগ মালবিন্দরের। এরপরই তার কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা করেন সেটা সর্বদা ঠিকই বলা বিজেপি নেতাদের অভ্যাস। তাদের নিজস্ব কোনো মতামত নেই, তিনি শিরোমণি অকালিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। মালবিন্দরের পদত্যাগ সম্পর্কে পাঞ্জাবের বিজেপির প্রধান অশ্বিনী শর্মা বলেন, সকলের নিজের মতানুযায়ী চলার অধিকার আছে, তবে পদত্যাগের আগের পর্যন্ত তিনি বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ইস্তফা দেওয়ার কথা কিছু জানাননি। অশ্বিনী আরও জানিয়েছেন, বিজেপিতে সবার কথা বলার অধিকার আছে, কিন্তু দল সকলের সঙ্গে একমত নাও হতে পারে। প্রসঙ্গত, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি বিজেপিতে যোগ দিয়েছিলেন একজন সাধারণ কর্মী হিসাবে। তারপর দক্ষ সংগঠকের পরিচয় দিয়ে সাধারণ সম্পাদকের পদ পান। কৃষি আইনের প্রতিবাদে বিজেপি নেতার দল ছাড়া গেরুয়া শিবিরকে আরও বিপাকে ফেলবে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। অপরদিকে পাকিস্তান ভারতের থেকে ভালো কাজ করেছে করোনা রোধে, মোদী সরকার ব্যর্থ, শশী থারুরের মন্তব্যে বিতর্কের জড়। পাকিস্তানের লাহোরে সাহিত্য সভায় কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভার্চুয়াল সভায় শশী থারুর দাবি করেন মোদী সরকার করোনা রুখতে ব্যর্থ হয়েছেন। শশী থারুর লাহোর সাহিত্য সভায় যোগ দিয়ে মন্তব্য করেন, ভারত সরকার ভালো কাজ করছে না, আর মানুষ তা বুঝতে পারছে। রাহুল গান্ধী আগেই বলেছেন যে কোভিডকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, নয়তো ভারত আর্থিক দুর্যোগে পড়বে। শশী থারুর এদিন মন্তব্য করতে গিয়ে লাহোর সাহিত্য সভায় বলেন, ভারতের থেকে পাকিস্তান করোনা রোধে ভালো কাজ করেছে। পাশাপাশি তার দাবি, করোনা রোধে মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ। পাকিস্তানের সাহিত্য সভায় ভারতের সরকারের এমন সমালোচনার সুর শশী থারুরের কণ্ঠে শোনা যেতেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। এদিন শশী থারুর বলেন, বর্তমানে ভারতে ভেদাভেদ চলছে ব্যাপক হারে, অনেকেই এই ভেদাভেদের বিরুদ্ধে লড়ছেন। পশ্চিমী দেশগুলিতে যেমন রাস্তাঘাটে ভেদজনিত বিদ্বেষের ঘটনা দেখা যায়, তেমনই ঘটনা এখন ভারতে ঘটছে বলে দাবি করেন শশী। করোনা মহামারীর সময়ও ভেদাভেদ দেখা গিয়েছে বলে দাবি করেন শশী। পাকিস্তানের সাহিত্য সভায় তিনি বলেন, করোনার সময় তাবলিগি ইস্যুতে ভারতে বেনজির ভেদাভেদ দেখা গিয়েছে। আর থারুরের এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অপরদিকে টিকল না মার্কিন আপত্তি, অস্ত্র নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ইরান। আমেরিকার তীব্র আপত্তি সত্ত্বেও প্রথাগত অস্ত্রের আমদানি ও রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠল ইরানের উপর থেকে। ইসলামিক দেশটির আণবিক অস্ত্র তৈরির চেষ্টা রুখতে প্রায় 13 বছর আগে এই নিষেধাজ্ঞা জারি করেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। অক্টোবরের 18 তারিখ অর্থাৎ রবিবার থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এবার আন্তর্জাতিক আইন মতে মিসাইল, ট্যাঙ্ক, সামরিক হেলিকপ্টার বা অন্যান্য প্রথাগত যুদ্ধের হাতিয়ার আমদানি বা রপ্তানি করতে পারবে ইরান। এই বিষয়ে এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রক বলেছে, এবার নিজেদের প্রতিরক্ষা মজবুত করতে যে কোনো জায়গা থেকে আমরা আইন মাফিক অস্ত্র কিনতে পারব। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এতে আর কোনো বাধা রইল না। তবে ইরানের বিদেশ মন্ত্রক এটা সাফ করে দেয় যে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ আত্মনির্ভর।
তাই আণবিক অস্ত্র বা এমন গণহারে মৃত্যু ঘটাতে পারে এমন হাতিয়ার ক্রয় করার কোনো জায়গা নেই। উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার জেরে নাজেহাল ইরান কিছুটা স্বস্তি পায় 2015 সালে। ওই বছর আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর করে তেহরান। ওই চুক্তিতে আণবিক অস্ত্র নির্মাণের চেষ্টা পরিত্যাগ করার বদলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় আন্তর্জাতিক মহল। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA শীর্ষক ওই চুক্তির 2231 নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 2018 সালে তেহরানের বিরুদ্ধে আণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগে ওই চুক্তি থেকে সরে দাঁড়ায় আমেরিকা। তারপর বেশ কয়েকবার রাষ্ট্রসংঘে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করে রুশ বিরোধিতায় বিফল